খুলংখা গুড আফটারনুন। একটু আগেই আমরা আমাদের বিধানসভা লবিতে একটা গুরুগম্ভীর পরিবেশে আমরা একটা সভা করে এসেছি। আমাদের প্রয়াত মাননীয় অধ্যক্ষ বিশ্ববন্ধু মহোদয়ের স্মৃতিচারণ করে এসেছি। তার পরপরই আপনাদেরকে ডেকেছি, কিছু কথা বলতে হবে। আমার নিজের থেকে একটু যে এরকম একটা পরিবেশ থেকে আরেকটা পরিবেশে কথা বলা একটু খারাপ লাগছে, এই জন্য একটু ক্ষমা চেয়ে নিচ্ছি তার কারণ। দহরম মহরম কিলা কিলি, তোমরা বলছো ত্রিপুরা রাজ্যের দোস্তি দিল্লিতে গিয়ে না, ত্রিপুরা রাজ্যের কুস্তি দিল্লি থেকে দোস্তি। তোমরা তো ত্রিপুরা রাজ্যের মধ্যে দুস্তিও করছো, কুস্তিও করছো। আমাদেরকে বলছো তোমরা অবৈধ জোট, আর তোমাদের এটা কি সুবিধাবাদী? আমাদের কোনো অবৈধ জোট না, আমরা পরিষ্কার রাজনৈতিক রোডম্যাপ দিয়েই যে না, গণতন্ত্র রক্ষায়, সংবিধান রক্ষায় আমাদের মধ্যে কংগ্রেস সিপিএমের মধ্যে ফারাক সত্ত্বেও আমরা একসাথে দাঁড়িয়েছি, কেননা গণতন্ত্র না থাকলে কোনো দল থাকবে না। তো এটাই আমার বলা যে মাননীয় মুখ্যমন্ত্রী কিভাবে অনর্গল অসত্য কথা বলছেন, বাস্তবের সাথে যা সহ্যহীন, এবং কিছু লোক তাকে তথ্য সাপ্লাই করছেন। আমার করজোর অনুরোধ মাননীয় মুখ্যমন্ত্রীকে, প্লিজ, আপনি যেমন বিজেপি নেতা, কিন্তু আপনাকে বেশি বেশি উচ্চারিত হয়, আপনি মাননীয় মুখ্যমন্ত্রী, রাজ্যের একজন মুখ্যমন্ত্রী এরকম যে সত্যের অপলাপ করবেন প্রতিদিন, এটা রাজ্যের কলঙ্ক। এই কলঙ্ক যাতে না হয়, আমি মুখ্যমন্ত্রীর চেয়ারকে বিশুদ্ধ রাখার জন্য, বিতর্কের ঊর্ধ্বে রাখার জন্যই আমার আজকে বিধানসভাতে একটা গৌরগম্ভীর স্মরণ সভার পর এটা করতে বাধ্য হলাম। এটা থেকে মুখ্যমন্ত্রী বিরত হন, নতুবা আপনিও এমনিই আস্থা করে গেছেন, বেশি দিন থাকবে না, আস্থা করেই মানুষ আপনাকে বিচার করবে। এই তো মুখ্যমন্ত্রী, মুখে যা বলে তা বলে, মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী হয়েও তার কাছে ত্রিপুরার ইতিহাস জানা নেই, ত্রিপুরার রাজনীতি জানা নেই, এ কথাই বলবেন। এটা একজন মুখ্যমন্ত্রী সম্পর্কে এরকম ধারণা হওয়া উচিত নয়। এই হলো মোটামুটিভাবে আমার বক্তব্য। Lot of allegation, especially against the CPM. When about the violence, we asked, the Chief Minister categorically says this is the culture that youth or the people of Tripura has inherited from the left. How do you react to it, and how do you see the alliance between the two alliance partners, those ruling alliance partners? You see, from the day one of the BJP and Tripura Motha, these two parties, the what I'll say, physically, visibly, officially, they come together and form, and Tripura Motha join in the cabinet. Here in our state, each and everyone, those who are little conscious even on the Tripura's political development, they're in the knew that Tripura Motha and BJP, from the very beginning of the Tripura Motha's emergence, they have touched it in the understanding to defeat left and to continue that unholy alliance and hold in the government. শিরুরাজ্য আদালত হঠাৎ করে এই 10,323 বেলায় না, এটা অন্যায় যে রিক্রুটমেন্ট রুলসে কোনো ধরনের অর্থনৈতিক ক্রাইটেরিয়া, ইকোনমিক্যাল কোনো এই কি বলে বেনিফিট দেওয়া যায় না। আমরা সেখানে নিডি কাম সিনিয়রিটি একটা প্রভিশন ছিল, কিন্তু এখন তো পার্লামেন্টে ভারত সরকার ইএস করেছে 10%। এই ইএস এর মধ্য দিয়ে নিয়োগ হচ্ছে, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, আইএম, আইআইটিতে ভর্তি হচ্ছে। কই সুপ্রিম কোর্ট তো ত্রিপুরা রাজ্যের এই নজিরকে রেখে
সেন্ট্রাল গভর্নমেন্টকে বলেনি, এটা করা যায় না। তো সেই জন্য বলছিলাম আমি সেদিন, যখন পশ্চিমবাংলার এই কেসে যখন এই 26,000 না কতজন জানি শিক্ষকদের আবার যে মানবিক কারণে এদেরকে পুনর্নিয়োগ করার জন্য বলেছিল, আমি বলেছিলাম যে ত্রিপুরার সরকার তারাও সুপ্রিম কোর্টের কাছে পিটিশন দিন এটা রিভিউ করার জন্য। ওইখানে 26,000-এর জন্য বিবেচনা হয়েছে, আমাদের এখানে 10,330, তার মধ্যে অনেকেই মরে গেছেন। ইতিমধ্যে বেশ কিছু অন্য দপ্তরে চাকরি পেয়ে গেছেন, এখনো বোধ হয় 7,500-8,000 এরকম আছেন, কিছুই পায়নি। এদের ব্যবস্থা করা হোক। আর তিনি বলে দিলেন এটা না করে, অথচ এই 10,323-কে এদেরকে পুঁজি করে আসামের বর্তমান মুখ্যমন্ত্রী তাকে আনিয়ে তোমাদেরকে ন্যায় দিলাইগা, এবং তৎকালীন তাদের সভাপতি যিনি কদিনের জন্য মুখ্যমন্ত্রী হয়ে গেছেন, তিনি গিয়ে 10,323-এর ধর্ণা মঞ্চে গিয়ে এখানে বলেছেন প্রয়োজনে সংবিধান সংশোধন করে 10,323-কে পুনর্বহাল করবেন, এবং ত্রিপুরাজ্যের মধ্যে এরকম কেউ ভাতে মরবে না। আজকে কেন মরছে, তার উত্তর নেই কেন? এরপরে বলছেন রাজ্যের বামফ্রন্ট সরকার জনজাতিদের অস্বীকৃত রেখেছে, অর্থাৎ স্কুল খুলেনি, কলেজ খুলেনি। আমি বলবো মাননীয় মুখ্যমন্ত্রীকে, আপনারা গত 7.5 বছর কোন স্কুলটা খুলেছেন? আপনারা স্কুল বন্ধ করেছেন। 78-এ বামফ্রন্ট সরকার আসার আগে ত্রিপুরাজ্যের ট্রাইবালদের মধ্যে শিক্ষার হার কত ছিল? আর মাধ্যমিক, 12, BA, MA, ডাক্তার, ইঞ্জিনিয়ার কতজন ছিল? আজকে ঘরে ঘরে আপনি বেমালুম বলে ফেললেন যে না সব তারা করেছেন। কি করেছেন? সরকারি স্কুল থেকে ছাত্র সংখ্যা কমছে, মাধ্যমিক 12-এর পরীক্ষার্থী কমছে। গত বছর চেয়ে এবছর প্রায় 20,000 পরীক্ষার্থী কমেছে এই বোর্ড এক্সামে। কোথায় যাচ্ছেন তারা? প্রাইভেট স্কুলে চড়া ফি দিয়ে ছেলে মেয়েদের পড়াতে বাধ্য হচ্ছে, কেননা সরকারি স্কুল, টিচার নেই, ব্যবস্থা নেই। বিদ্যাজ্যোতি ইত্যাদি ইত্যাদি নানা স্লোগান তুলে শিক্ষার 12টা বাজাচ্ছে, আর তিনি সেই কথা স্বীকৃতি সেখানে দিচ্ছেন। তারপর বলছেন ভারত মাতা বলার অপরাধে নাকি রাস্তায় নামতে দেওয়া হয়। কোথায়? আজকে ত্রিপুরাজ্যের মধ্যে বিরোধী দল, আমি তো বলবো 2023-এর বিধানসভা নির্বাচনের আগে এই গেস্ট হাউসে, সোনারতরী গেস্ট হাউসে যখন রাজীব কুমার নেতৃত্বে ফুল বেঞ্চ অফ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আসে, আমি তখন বলেছিলাম ত্রিপুরাজ্যের মধ্যে নির্বাচনের পরিবেশ নেই। সিভিল ইলেকশন কমিশন আমাকে বলছেন, মিস্টার চৌধুরী, হাউ ইউ আর লেভেলিং this complaint against the government, how you quantify this? আমি বললাম যে মাননীয় রাজীব কুমার মুখ্য নির্বাচন কমিশনার মহোদয়, আমার কথা যদি আপনি তার সত্যতা আদায় করতে চান, ইউ প্লিজ আমাদের সামনের দিকে তো এইদিকে পশ্চিম দিকে বাংলাদেশ বেশি দিতে পারবেন না, এদিকে যাওয়া যাবে একদম অবধি, ওই কাতলামারা বা ইত্যাদি সিমলার দিকে, এদিকে একদম সাবরমে যেতে পারবেন, আর এদিকে উত্তর ত্রিপুরা। আপনি একটা নতুন গাড়ি ভাড়া করে একটা CPIM-এর একটা পতাকা লাগিয়ে আপনি যান। ঠিক আছে, আপনার তো নিরাপত্তা দরকার আছে, দূরে দূরে সামনে পিছে নিরাপত্তা থাকুক, যাতে আপনার উপরে সেরকম না হয়। আপনি যদি এদিক থেকে রানীবাজার থেকে ফিরে আসতে পারেন, আমি রাজনীতি ছেড়ে দেব। আপনি যদি এদিকে বিশালগড় ক্রস করতে পারবেন, আমার কোনো কমপ্লেন থাকবে না। আপনি এদিকে মোহনপুর পেরিয়ে যেতে যদি পারেন, আমার কোনো অভিযোগ থাকবে না। আমার কথা শুনে তো তাজ্জব হয়ে গেল রাজীব কুমার এবং তার টিম। হোয়াট শকিং স্টেটমেন্ট ইউ আর গিভিং! আসলে কি তাই? পুলিশের বড় বড় আধিকারিকরা বসেছেন, তাদের দিকে তাকালেন, কি বলছেন আপনাদের সামনে? তিনি মিটিংটা স্টপ করে দিলেন।
ঠিক আছে, আপনি পরে আসুন, আমি একটু কথা বলছি। 1949 ইংরাজির পরে যারা তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে এসেছেন তারা সবাই এবং তাদের সন্তান সন্ততি, তাদের সকলকে ত্রিপুরা থেকে বিতরণ করার পর তারপরে এডিসি নির্বাচন। যদি তাই হয় তাহলে ত্রিপুরা যেহেতু নন ট্রাইবাল থাকার কথাই তো না। ত্রিপুরা রাজ্য 100% না হলেও 98% হবে ত্রিপুরা রাজ্যের মধ্যে শুধু ট্রাইব। কেননা 1949-এর পরে যারা এসছেন তার সন্তান সন্ততি এখানে জন্মগ্রহণ করলেও তারা বিদেশি, অর্থাৎ টিউজেস এডিসি নির্বাচনের দাবি তুললেও এরা এডিসির বিরুদ্ধে। আর এই টিউজেস পরবর্তী সময়েতে আরেকটা দলের সাথে আঘাত করেছে 83 সাল থেকে। তারা কি বলেছে? 1980 লোকসভা নির্বাচনে আমাকে নির্বাচিত করে দিল্লিতে পাঠান, দিল্লিতে গিয়ে এডিসির যে আইন হয়েছে পার্লামেন্টে পাশ হয়েছে এই আইনটাকে রিপিল করাবো, অর্থাৎ বাতিল করাবো। মাননীয় মুখ্যমন্ত্রী সেই সময়তে সেই দলেরই একজন সমর্থক ছিলেন, বিজেপিতে যোগদান করেছেন সেদিন মাত্র, এবং সেই ঘটনা থেকে আসি দাঙ্গা। হ্যাঁ ঠিক, এই প্রায় 1400 লোক খুন হয়েছে, ট্রাইবাল নন ট্রাইবাল উভয় পক্ষেরই। দুঃখজনক, দুর্ভাগ্যজনক। 3.5 লক্ষ বাড়িঘর পড়েছে, দুর্ভাগ্যজনক। আর তিনি যাদের কারণে দাঙ্গা হলো এদের নাম উচ্চারণ করলেন না, দোষ চাপিয়ে দিলেন সিপিএমই করেছে, তিনি ব্যাখ্যা করলেন না। খুন দর্শন দিন দুপুরে নাকি হতো। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনার হাতে স্বরাষ্ট্র দপ্তর, তাহলে রেকর্ডগুলো টানুন না। এটা কোনো কমিটি তৈরি করে দিয়ে একেবারে সেই 78 থেকে 88, 93 থেকে 2017 ইংরেজি অব্দি বের করুন। সেই সময়তে সংখ্যা কত ছিল? হ্যাঁ, খুন দর্শন একজন হলেও এটা দুর্ভাগ্যজনক, একজন খুন হলেও এটা যেই হোক এটা হওয়া অমানবিক। কিন্তু কখন হয়েছিল এগুলো? তারপরে বলছেন পার্টি অফিসে ঢুকে অন্তঃসত্ত্বা মহিলাকে পেটে লাথি মেরে সন্তান মেরে ফেলার তথ্য কোথায়? কোন থানায় এফআইআর হয়েছে? কোন থানায় তদন্ত হয়েছে? কোন পত্রিকাতে উঠেছে? কোন সেই মহিলা এডিসি নির্বাচনে প্রার্থী হয়েছিলেন বিজেপির দলের এই চিহ্ন নিয়ে? তিনি বলে দিলেন। একজন মাননীয় মুখ্যমন্ত্রী এরকম বলতে পারেন? পাবাই শাহ হত্যাকাণ্ড, হ্যাঁ পাবাই শাহ হত্যাকাণ্ড হয়েছে, এ নিয়ে বামফ্রন্ট সরকার তদন্ত করেছে, খুঁজে বের করেছে। কারা কারা করেছে? এবং মাননীয় মুখ্যমন্ত্রী সেদিন যে দলে ছিলেন এই দলের ভেতরে কোন দলে হয়েছে এগুলো কে না জানে। এরপর বলছেন কংগ্রেসের সাথে অবৈধ জোট। আরে কংগ্রেসের সাথে আমাদের মতাদর্শগত, রাজনীতিগত, সেখানে কর্মসূচিগত ফারাক আছে। এটা ঠিক জোট না, আমরা একটা সিট অ্যাডজাস্টমেন্ট করেছি। কেন? স্লোগানটা কি? রাজ্যে গণতন্ত্র পুনরুদ্ধার, এখানে আইনের শাসন নেই। কত 2018 সাল থেকে এই 26 সালের আজকের দিন অবধি, এই সেদিনও বিহার নির্বাচনের ফলাফল, বিহারে তাদের দল জিতেছে, কিন্তু সেখানে কোনো পলিটিক্যাল পার্টির অফিসে ডিল করেছে, আগুন লাগিয়েছে, এরকম কোনো খবর নেই। আর ত্রিপুরার যে সেই 14 নভেম্বর তারিখেই 5টি সিপিএম অফিসের উপর আক্রমণ।